সুপ্রিয় দর্শক, চলতি বছরের মে মাসে সেই 4 দিনের সংঘাত মনে আছে আপনাদের নিশ্চয়ই। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলা, 26 জনের প্রাণহানি চোখের সামনে এখনোই নিশ্চয়ই ভাসছে, ভুলে যাননি। তারপর শুরু হলো চেইন রিয়াকশন, ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলা আর আন্তর্জাতিক কূটনীতির নতুন নড়াচড়া। কিন্তু সবাই ভারত পাকিস্তানের দিকে তাকালে পর্দার আড়ালে চুপচাপ মুভ করেছে আরও 2টি দানব, একটি হচ্ছে রাশিয়া আর একটি চীন। চীনের আধুনিক অস্ত্র পরীক্ষা তো বেজিং করছে, কিন্তু মস্কো ছিল হিসেব নিকেশে অনেক ব্যস্ত। রাশিয়া জানে দক্ষিণ এশিয়ার সংঘাত বড় শক্তির পরীক্ষাগার, তাই সে বেছে বেছে কি পরীক্ষা হচ্ছে, মানে কি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, কোথায় ছোড়া হচ্ছে, টার্গেট হচ্ছে কিনা সেই ডেটাগুলা সংগ্রহ করছিল। এটি শুধু অস্ত্র পরীক্ষা নয়, অস্ত্রবাদ, জোট রাজনীতি, প্রভাব বিস্তারও। মার্কিন অভিযোগ, চীন এই সংঘাতকে হাইপারসনিক ও ড্রোন পরীক্ষার সুযোগ করেছে। তখন মস্কো ঠান্ডা মাথায় দেখছে কে কোথায় কাকে কি সংকেত পাঠাচ্ছে, আর নোটবুকে সেটা লিখে যাচ্ছে। আজকের বিশেষ পর্বে আমরা শুধু চীনের দিকে জুম করব, ক্যামেরাটা তা কিন্তু নয়, থাকবে আরও কয়েকটি দেশ। ঢুকবো সেই গোপন রুমে যেখানে বেইজিংয়ের পাশে বসেছিল রাশিয়ার স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক প্রধান মিস্টার পুতিন। চলুন শুরু করি আজকের টপ নিউজ। আমরা নামবো গভীরে, যেখানে চীনের অস্ত্র পরীক্ষা, রাশিয়ার কূটনৈতিক লাভ আর দক্ষিণ এশিয়ার অস্থিরতা মিশে এক শক্তি ও কৌশলের গল্প গড়ে তোলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের অনুষ্ঠানটা দেখতে পারবেন। কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আজ উন্মোচন হবে সেই লুকোনো অধ্যায় যেখানে যুদ্ধক্ষেত্র, ল্যাবরেটরি আর মহাশক্তির পরীক্ষক। চলুন ঘুরে আসি ভারত পাকিস্তান হয়ে চীন ও রাশিয়ায়। আজ আপনাদের সমুদ্রপথে ভ্রমণ করাবো। মাঝে মাঝে ঢেউ দুলতে পারে, তবে ভয় নেই, সাবধানে পৌঁছে দিব। সীমান্ত জুড়ে 4 উত্তপ্ত দিন, গোলাবারুদের আগুন আর যুদ্ধ বিমানের গর্জন। তবে আকাশের ওপারে আরেকটি খেলা চলছিল নীরবে। চীন এগোচ্ছিল, পেছনে রাশিয়ার নীরব ছায়া। উপগ্রহের চোখে রাশিয়ার অ্যানালিস্টরা দেখছিল চীনা প্রযুক্তির প্রতিটি নড়াচড়া, HQ-9, PL-15, J-10। মস্কো জানতো এটি শুধু যুদ্ধ নয়, ভবিষ্যতের প্রযুক্তির ল্যাবরেটরি, যাকে আমরা বাংলায় পরীক্ষাগার বলি। চীনের ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার ল্যাবে জমা হচ্ছিল ডেটা। কোন সেন্সর কার্যকর, কোন রাডার ব্যর্থ, সেগুলো ডাটা লিপিবদ্ধ করা হচ্ছিল। 2 পরাশক্তির নীরব অংশীদারিত্ব পরবর্তী যৌথ অস্ত্র প্রকল্পের ভিত্তি তৈরি করেছিল, সেটা ভুলে গেলে চলবে না। চীনের ভেতরে উত্তেজনা অন্যরকম, যুদ্ধ নয়, শিল্পের লাইভ ফায়ার শোকেস, যেটা তারা বরাবর করে আসে। তারা নিজেরা যুদ্ধে জড়ায় না, কিন্তু যুদ্ধে জড়িয়ে তাদের অস্ত্র বিক্রি করে। সংঘাতের কয়েক সপ্তাহ পর চীন ও রুশ কূটনীতিকরা গোপন ব্রিফিং দিলেন। পরিষ্কার হলো 4 দিনের আগুন শুধু যুদ্ধক্ষেত্রে আলোকিত করেনি, আন্তর্জাতিক অস্ত্র বাজারেও আগুন ধরে দিয়েছে। যেখানে অস্ত্র হলো ক্ষমতার ভাষা, চীন বলল নিজের কণ্ঠ, রাশিয়া শুনল গভীর মনোযোগে। নতুন প্রতিযোগিতা, নতুন অংশীদারিত্ব, এটাই ভবিষ্যতের অধ্যায়। আর এখানেই জিওপলিটিক্সের মজার খেলা। মে মাসে সেই সংঘাত শুধু যুদ্ধ বিমানের গর্জন ছিল না, এটি ছিল এক বহুমাত্রিক কৌশলের যুদ্ধ, যেখানে গোলার চেয়ে তথ্য ছিল বেশি প্রাণঘাতী। চীনের হাতে নতুন J-35 5th প্রজন্মের যুদ্ধবিমান। মাঠে নামার সঙ্গে সঙ্গে আরেকটি পর্দার আড়ালে শুরু হলো আরেক খেলা, যেটা আমরা সাদা চোখে দেখতে পারিনি। শুধু চীন নয়, নিঃশব্দে সক্রিয় ছিল রাশিয়াও। চীনের সূক্ষ্ম কৌশল ছিল যথারীতি নিখুঁত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসাবশেষ ছবি, AI নির্ভর ভুয়া ভিজুয়াল, ভিডিও গেমের ব্লেড রেন্ডার করা ফুটেজ, সব মিলে তৈরি হলো এক ডিজিটাল মরীচিকা। তাতে দেখানো হলো ফরাসি রাফাল নাকি আকাশে চীনের J-35 এর হাতে ছিন্ন ভিন্ন হয়ে ভূমিতে ভূপাতিত হয়েছে। কিন্তু আসল খেলা ছিল আরও গভীরে। মস্কো, যা আগে থেকেই পশ্চিমা অস্ত্রবাজকে চ্যালেঞ্জ করতে তৎপর ছিল, এই সুযোগ হাতছাড়া করল না। পেছন থেকে এই প্রচারণার ঢেউ আরও উস্কে দেয়া হলো। ইশারা ছিল ভ্লাদিমির পুতিনের।
রাশিয়ার মিডিয়া নেটওয়ার্ক অনেকে ক্রেমলিনের ঘনিষ্ঠ ভুয়া তথ্যকে বিশেষজ্ঞ বিশ্লেষণ হিসাবে পরিবেশন করতে লাগলো। এই তথ্যগুলো দিয়েছে অবশ্য ন্যাটো এবং পশ্চিমারা, সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তো ছিলই। তাদের লক্ষ্য ছিল দুটি স্পষ্ট। নাম্বার 1, ফরাসি ও পশ্চিম যুদ্ধবিমানের আস্থা কমানো। নাম্বার 2, চীনকে সামনে রেখে সামরিক প্রযুক্তিগত জোটকে শক্তিশালী দেখানো। রাশিয়ার অভ্যন্তরীণ সামরিক চ্যানেলগুলো সক্রিয় করা হলো, স্বাভাবিকভাবে সেগুলো কাজকর্ম শুরু করলো, কিন্তু গতি বেড়ে গেল। বার্তা ছড়িয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, একদম সিস্টেম ওয়াইজ। রাফাল আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকবে না, চীনের J-35 ও রাশিয়ার Su-57 নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের আকাশ। দর্শকরা, আপনারা এই খেলাটা তো নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন। রাফাল, বিশ্ববিখ্যাত রাফাল কোম্পানির যে বিমানগুলো, এগুলা খুবই কার্যকর ছিল বিভিন্ন সময়, কিন্তু এই যে দুইটা বিমানের কথা বললাম রাশিয়া এবং চীনের, তারা প্রমাণ করলো যে এই রাফাল তাদের এই চীন এবং রাশিয়ার বিমানের কাছে একেবারে অকার্যকর, ভূপাতিতও করে দিল। আর প্রতিবেদনে উঠে আসে ইন্দোনেশিয়া নামে আরেকটি দেশের নাম। রাশিয়া চুক্তি ভেস্তে দিতে চেয়েছিল কারণ দেশটি ফরাসি রাফালের দিকে ঝুঁকছিল। কে? ইন্দোনেশিয়া। চীনের তৈরি ভুয়া রাফাল ছবি রাশিয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিয়ে তারা পেল পারফেক্ট টুল। ফলাফল, চীন রাশিয়া যৌথভাবে বাজার ও মনস্তন্ত্রে প্রভাব বিস্তার করলো। ইন্দোনেশিয়া সহ আরও যারা যারা রাফাল কিনতে চাচ্ছিল তারা সেগুলা রদ করে দিল, মানে থামিয়ে দিল। চীন সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও প্রভাব ছিল একেবারে স্পষ্ট, আর রাশিয়া নীরবে দ্বিতীয় পরিচালক হিসেবে পুরো মঞ্চ নিয়ন্ত্রণ করলো। যুদ্ধ আর শুধু মিসাইল বা রাডারের খেলা নয়, এটি এখন তথ্য, ভুয়া ছবি ও কৌশলগত বিকৃতির নতুন রূপ, যেটা এতদিন পশ্চিমারা করে এসেছে সেই ওষুধ চীন রাশিয়া পশ্চিমাদের খাওয়াচ্ছে। কিভাবে? পানি ছাড়া। পাক ভারত উত্তেজনা চীনের জন্য এক বিরল সুযোগ, রাশিয়ার জন্য এক জটিল পরীক্ষার মুহূর্ত। ভারত অপারেশন সিন্দুর চালায়, পাকিস্তান পাল্টা আক্রমণ করে, সীমান্তে যুদ্ধ বিমান, ড্রোন আর আর্টিলারি শেলের গর্জনে উপত্যকা কেঁপে ওঠে। 4 দিনের যুদ্ধবিরতির মধ্যে চীন পরিস্থিতি নজর রাখে, রাশিয়া নিঃশব্দে অন্য খেলায় মেতে ওঠে, যার কলকাঠি পিছন থেকে পুতিন নাড়ছিল। কলকাঠি বললে ভুল হবে, কৌশল আঁকছিল। বিশ্বের চোখে সীমান্ত সংঘাত, চীনের কাছে মাঠের পরীক্ষা, রাশিয়ার কাছে অস্ত্র বাজার রক্ষা করা, কৌশলগত বন্ধুত্ব বজায় রাখা, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ধরে রাখা। চীন J-10, HQ-9, PL-15 পরীক্ষা চালায়, রাশিয়ার 2 দিক সামলায়, ভারতকে S-400 এবং Su-30 MKI সাপোর্ট, পাকিস্তানকে প্রশমিত রাখার কূটনীতিক ভারসাম্য। কারণ পাকিস্তান সরাসরি দূরে গেলে চীনের দিকে ঝুঁকে যাবে, যা রাশিয়ার অস্ত্রবাজ বলে ভুল হবে, অস্ত্র ব্যবসায়ী ও এশিয়ার কূটনীতিকের জন্য হুমকি হয়ে যাবে। খেলাটা কি সুন্দর হয়েছে দর্শক, আপনারা দেখেন। চীন পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, রাশিয়া ভারতকে অস্ত্র দিচ্ছে, 2 দেশ মাঝখানে টক্কর দিচ্ছে। লাভ, টাকা পকেটে যাচ্ছে কার? চীন ও রাশিয়া। খুব জটিল কিন্তু মজার সমীকরণ। চীনের পরীক্ষামূলক সামরিক প্রদর্শনী রাশিয়ার কাছে একটি সতর্ক বার্তা ছিল। দক্ষিণ এশিয়ার আকাশের প্রভাব এখন শুধু তোমাদের নয়। রাশিয়া বুঝলো চীন শুধু পর্যবেক্ষক নয়, বরং কৌশলী, যিনি সংঘাতকে প্রদর্শনী, তথ্যযুদ্ধের ল্যাব এবং বিশ্ববাজারে পণ্যের প্রচারণায় রূপান্তরিত করেছেন, একেবারে চাইনিজ আর্টের মতো। রাশিয়া খেললো নরম খেলা, কিন্তু খুব ধীরে স্থির, চিন্তিতভাবে। দিল্লির সঙ্গে ব্যাক চ্যানেলে যোগাযোগ বজায় রাখলো, কারণ তেলের ব্যবসা তো আছে তাদের সাথে। ইসলামাবাদের কাছে শান্তির বার্তা পাঠালো, আন্তর্জাতিকভাবে নিজেকে ভারসাম্য রক্ষাকারী হিসাবে সামনে নিয়ে আসলো। যেখানে চীন দৃঢ়তা দিয়ে প্রভাব বিস্তার করে, রাশিয়া নরম কূটনীতিতে নিজের জায়গা ধরে রাখলো। সংঘাত প্রমাণ করলো আধুনিক যুদ্ধ শুধু মাঠে নয়, বাজারের তথ্যযুদ্ধে এবং অস্ত্র বাণিজ্যের লড়াইয়ে লিপ্ত রয়েছে। চীনের চোখে এটা ছিল হাজারো সুযোগের একটি সুবর্ণ মুহূর্ত, আর রাশিয়ার কাছে এক সতর্ক পরীক্ষা, যেখানে পুরনো আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে। খবর সংযোগের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করবেন? অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আবার বলছি, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি শেয়ার করুন। সাথে থাকুন, খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রামের কোথা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, হোক সেটা নিউ ইয়র্ক, হোক সেটা নোয়াখালীর কোনো জায়গা, তাও আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের ভবিষ্যতের সর্বোচ্চ অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব ইনশাল্লাহ। নতুন টপিক, আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি
সঙ্গে থাকবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।